ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অংশটা আমি আগে পড়িয়ে দিয়েছি ভিডিওতে। এই অংশটাতে আমরা পড়ব ভারতবর্ষে মনোবিদ্যার বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ সাইকোলজি ইন ইন্ডিয়া। এটা ফার্স্ট চ্যাপ্টারেরই দ্বিতীয় পার্টটা, তোমাদের এটা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেই পড়তে হবে। ইন্ডিয়াতে সাইকোলজির ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই 1915 পর থেকে। 1915-তে প্রথম পুরো ইন্ডিয়ার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অর্থাৎ ফিলোসফি যে ডিপার্টমেন্টটা ছিল সেখানে মনোবিদ্যা পড়ানো শুরু করা হয় সবার প্রথম। এরপরে 1916-তে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ইন্ডিয়ার মধ্যে প্রথম একটা আলাদা করে বিভাগ স্থাপন করা হয় অর্থাৎ ডিপার্টমেন্ট স্থাপন করা হয়। এটা করেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত। এরপরে 1938 খ্রিস্টাব্দে আরও একটা ডিপার্টমেন্ট স্থাপন করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতেই, অ্যাপ্লাইড সাইকোলজি অর্থাৎ প্রায়োগিক মনোবিদ্যা। এরপরে আমরা বিভিন্ন সাইকোলজিস্টদের নাম জানব যারা আমাদের ইন্ডিয়াতে মনোবিদ্যাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছেন। প্রথমেই বলি নরেন্দ্রনাথ সেনগুপ্তের কথা, যাকে ভারতবর্ষের আধুনিক মনোবিদ্যার জনক বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি প্রথম ভারতবর্ষে মনোবিদ্যার একাডেমিক দিকটা স্ট্রং করেছিলেন, অর্থাৎ ভারতবর্ষে যে মনোবিদ্যা পড়ানো হবে সেটা প্রথম উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট চালু করেন 1916 খ্রিস্টাব্দে। তবে থেকে ইন্ডিয়াতে সাইকোলজি পড়ানো শুরু হয় সবার প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে। নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন মনোবিদ উন্ডের একজন স্টুডেন্ট। উন্ড অর্থাৎ যিনি অ্যাকচুয়াল ফাদার অফ সাইকোলজি, অর্থাৎ যিনি আসলে মনোবিদ্যার জনক। কারণ আমরা জানি উন্ডি প্রথম 1879-এ একটা ল্যাবরেটরি এস্টাবলিশ করেছিলেন জার্মানিতে, লাইপজিগে। তো সেই কারণে আমরা উন্ডকে মনোবিদ্যার জনক বলি। এনার আন্ডারে পড়াশোনা শিখেছিলেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি রিচার্ড মেনিং হজেস নামে একটি স্কলারশিপ পান। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এমসিকিউর ক্ষেত্রে আসবে। এবং নরেন্দ্রনাথ সেনগুপ্তের প্রচেষ্টাতেই 1923 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সমিতিতে অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনে মনোবিদ্যা ও শিক্ষা বিভাগ স্থাপন করা হয়েছিল নরেন্দ্রনাথ সেনগুপ্তের প্রচেষ্টাতেই। আর 1925 খ্রিস্টাব্দে তিনি এই বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1925 খ্রিস্টাব্দেই আবার তার প্রচেষ্টাতেই ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি প্রকাশিত হয়। সেই সময় সাইকোলজির বিষয়ে একটা জার্নাল বেরোচ্ছে আলাদা করে, এটা একটা ভীষণ অ্যাচিভমেন্ট ছিল সাইকোলজির। 1928 খ্রিস্টাব্দে বিশিষ্ট সমাজবিদ রাধাকমল মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। নরেন্দ্রনাথ সেনগুপ্ত একটি গ্রন্থ রচনা করেছিলেন, তার নামটা ভীষণ ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি, মাইন্ড ইন সোসাইটি। এরপরে যার ব্যাপারে আমরা জানব তিনি হলেন গিরীন্দ্রশেখর বোস। নরেন্দ্রনাথ সেনগুপ্ত যেমন আমরা দেখলাম উনি একাডেমিক দিকে সাইকোলজিকে বেশ এগিয়ে নিয়ে গেছিলেন ভারতবর্ষে, গিরীন্দ্রশেখর বোস তেমনই অনেক অর্গানাইজেশন, বিভিন্ন হসপিটাল, মেন্টাল হসপিটাল, এই সমস্ত দিকে ভারতে মনোবিদ্যার বিকাশ ঘটিয়েছিলেন। তিনি ফ্রয়েডকে দেখে ভীষণ অনুপ্রাণিত হয়েছিলেন। ফ্রয়েডের বিভিন্ন তত্ত্ব নিয়ে তিনি চর্চা করা শুরু করেন। তো ফ্রয়েডের কয়েকটা উল্লেখযোগ্য তত্ত্বের ব্যাপারে আমাদের এখানে জানতে হবে। যেমন প্রথম হচ্ছে লিবিডো। লিবিডোটা কি? ফ্রয়েডের মতে লিবিডো আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে, আর এটা এমন একটা শক্তি যেটা জন্মের সময় বর্তমান থাকে একটা বাচ্চার মধ্যে, একটা যৌন শক্তি যেটা আমাদের বড় হয়ে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যত বড় হই আমাদের এই লিবিডোটা ডেভেলপ হতে থাকে এবং এটাকে আমরা বিভিন্ন কাজে, পজিটিভ কাজে চ্যানেলাইজ করে দিই। ফ্রয়েড এই কথাটি লিবিডোর ব্যাপারে বলেন।
ফ্রয়েড আরও দুটো শক্তির ব্যাপারে কথা বলেছিলেন, যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডে আমরা দেখতে পাই। একটা হলো জীবন প্রবৃত্তি, অর্থাৎ লাইফ ইনস্টিংক্ট, যেটার নাম হলো ইরোজ। আরেকটি হলো মরণ প্রবৃত্তি, ডেথ ইনস্টিংক্ট, যেটার নাম হলো থ্যানাটোজ। এই দুটো প্রবৃত্তিও আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে। জীবন প্রবৃত্তিটা কি? ইরোজ মেনলি আমরা বেঁচে থাকার জন্য যে যে অ্যাক্টিভিটিগুলো করি, যে যে কাজগুলো আমরা করি, সেই সমস্ত কাজগুলোকে বলা হবে জীবন প্রবৃত্তি। যেমন খাবার খাই আমরা বেঁচে থাকবো বলে, জল তেষ্টা পেলে জল খাওয়া, এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবন প্রবৃত্তির মধ্যে পড়বে, কারণ এগুলো ডিরেক্টলি কানেক্টেড আমাদের বেঁচে থাকার সাথে। মরণ প্রবৃত্তি কি? যেটাকে থ্যানাটোস বলা হয়, ডেথ ইনস্টিংক্ট। ফ্রয়েড বলেছেন মরণ প্রবৃত্তি বলতে, অর্থাৎ থ্যানাটোস বলতে, আমরা মারা যাব জেনেও যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, সেগুলো আমরা এই থ্যানাটোজের কারণে করি। যেমন স্মোক করা, আমরা জানি স্মোক করলে সেটা ডিরেক্টলি কানেক্টেড আমাদের ডেথের সাথে বা ডিস্ট্রাকশনের সাথে, বাট স্টিল স্মোক অনেকেই করে। ড্রিঙ্ক করা, এই সমস্ত বিহেভিয়ারগুলো থ্যানাটোজের মধ্যে পড়বে। এবার একটা কথা বলো, আমরা কি কখনো বেঁচে থাকবো বলে খাই? সেটা তো করি না। আমাদের খিদে পেলে আমরা খেয়ে নিই, জল তেষ্টা পেলে আমরা জল খেয়ে নিই। তো আমাদের কখনোই এই জিনিসটা চলে না, এই জিনিসটা আমাদের কখনোই মাথায় চলে না যে আমাদের বেঁচে থাকতে হবে, তার জন্য আমরা খাচ্ছি। সেটার কারণেই এই দুটো প্রবৃত্তি আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে, যেটার কারণে আমরা পুরোপুরি ডিরেক্টলি এটার ব্যাপারে অ্যাওয়্যার নই, কিন্তু তাও আমরা এই কাজগুলোকে অনবরত করে যাচ্ছি। এরপরে ফ্রয়েড বলেছেন আমাদের মানব জীবনের ডেভেলপমেন্ট বা বিকাশ কিছু কিছু পর্যায়ের মাধ্যমে ঘটে। সেখানে যৌন মানস শক্তির বিকাশ আমাদের মেনলি ঘটে, যেটাকে বলা হয় সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টাল স্টেজেসগুলো তোমরা যখন পড়বে বিকাশের চ্যাপ্টারে, ফ্রয়েডের দেওয়া এই স্টেজেসগুলোকে আরও ডিটেলে তখন পড়বে। তো ফ্রয়েডের ডেভেলপমেন্টাল স্টেজগুলোর নামই হলো সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, কারণ ফ্রয়েড মনে করতেন আমরা যত বড় হই আমাদের যে মানসিক শক্তি আছে সেটার সাথে সাথে আমাদের যৌন শক্তিরও বিকাশ ঘটে প্রত্যেকটা পর্যায়ে। তারই মধ্যে একটা স্টেজ এর ব্যাপারে ফ্রয়েড কথা বলে, যেটার নাম হলো ফ্যালিক স্টেজ। ফ্রয়েড বলেছেন এই ফ্যালিক স্টেজে বাচ্চাদের মধ্যে দু রকমের জট দেখতে পাওয়া যায়, কমপ্লেক্স। একটা হলো ওডিপাস কমপ্লেক্স, যেটা ছেলেদের মধ্যে দেখা যায়, আর একটা হলো ইলেকট্রা কমপ্লেক্স, যেটা মেনলি মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওডিপাস কমপ্লেক্সটা কি? মায়ের প্রতি ছেলের আকর্ষণ, এটাকে ওডিপাস কমপ্লেক্স ফ্রয়েড নাম দিয়েছেন। আর ইলেকট্রা কমপ্লেক্স হলো বাবার প্রতি মেয়ের আকর্ষণ। তো এই ওডিপাস কমপ্লেক্সের কথাটা বা ঘটনাটাও এসছে একটা গল্প থেকে। ওডিপাসের গল্প যদি তোমরা পড়ে থাকো তাহলে কেন ফ্রয়েড এই নামটা দিয়েছেন ওডিপাস কমপ্লেক্স, এটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা গুগল থেকে ওডিপাসের গল্পটা পড়তে পারো, একটা রাজার গল্প মেনলি, খুব যদি ভুল না হয় গ্রিক মাইথোলজির গল্প, তো তোমরা এটা পড়তে পারো। গিরীন্দ্রশেখর বোস ফ্রয়েডের এই ইলেকট্রা কমপ্লেক্স আর ওডিপাস কমপ্লেক্স নিয়ে অনেক মতবিরোধ দেখান, কারণ গিরীন্দ্রশেখর বোস মনে করতেন ভারতবর্ষে এই দুটো কমপ্লেক্স বা এই দুটো জট আমরা দেখতে পাবো না, বা সেটা যদি দেখতেও পাই আমাদের মায়ের প্রতি বা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটা অনেকটা শ্রদ্ধার। ফ্রয়েডের মতে যে আকর্ষণের কথা ফ্রয়েড বলতে চেয়েছেন, সেই রকম আকর্ষণ কিন্তু একটা বাচ্চার মধ্যে বাবা বা মায়ের জন্য দেখা যায় না। তো গিরীন্দ্রশেখর বোস এটা নিয়ে গবেষণা করেন এবং তিনি একটা গবেষণাপত্র লিখেছিলেন, যেটা হলো দ্য কনসেপ্ট অফ রিপ্রেশন, ফ্রয়েডের এই ওডিপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্সের বিরুদ্ধে। এবং তিনি ফ্রয়েডকে একটি চিঠি লেখেন আর এই গবেষণাপত্রটি তার পাঠান। স্বাভাবিকভাবেই ফ্রয়েড এই চিঠি আর গবেষণাপত্রটা পেয়ে ভীষণ রেগে যাওয়ার কথা, কিন্তু না, ফ্রয়েড বেশ খুশি হয়েছিলেন। ফ্রয়েড এটা রিয়েলাইজ করেছিলেন বহু দূরে ইন্ডিয়া নামক একটা দেশে তার থিওরি নিয়ে কেউ গবেষণা করছে,
তার তত্ত্ব নিয়ে কেউ পড়াশোনা করছে। তো ফ্রয়েড এটা দেখে ভীষণ খুশি হয়েছিলেন এবং তিনি গিরীন্দ্রশেখর বোসকে চিঠি লেখেন। তিনি সেই চিঠিতে লিখেছিলেন যে ইন্ডিয়াতে তুমি সাইকোঅ্যানালিসিসকে আরও এগিয়ে নিয়ে যাও, তোমার যা কিছু হেল্প লাগবে সেটা ফ্রয়েড করতে মেনলি রাজি ছিলেন। তো এইভাবে দীর্ঘ 20 বছর এনাদের মধ্যে চিঠি আদান প্রদান হয়। ফ্রয়েডের কন্ট্রিবিউশন গিরীন্দ্রশেখর বোসের সাথে অনেক আছে ইন্ডিয়ার জন্য, যেমন এই সাইকো অ্যানালিটিক সোসাইটি, যেটা ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটি, এটা মেনলি গিরীন্দ্রশেখর বোস কিন্তু ফ্রয়েডের সহায়তাতেই এখানে স্থাপন করতে পেরেছিলেন। আর একটা সাইকোঅ্যানালিটিক সোসাইটি আমরা দেখতে পাই, যেটা ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালিটিক সোসাইটি, যেটার মেম্বার ছিলেন ফ্রয়েড। তো গিরীন্দ্রশেখর বোস আরও কিছু কাজ করেন, যেমন এশিয়া মহাদেশের সর্বপ্রথম একটা ডিপার্টমেন্ট যেটা কলকাতার কারমাইকেল হাসপাতালে, সেটা উনি স্থাপন করেছিলেন, যেটা বর্তমান নাম হলো আরজি কর হসপিটাল। আর 1940 খ্রিস্টাব্দে তিনি তিলজলায় লুম্বিনী পার্ক নামে একটা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মানসিক হাসপাতালটাই 1970 খ্রিস্টাব্দে সরকার অধিগ্রহণ করেছিলেন। এরপরে যার ব্যাপারে পড়ব তিনি হলেন ইন্দ্র সেন। ইন্দ্র সেনও একজন মনোবিজ্ঞানী ছিলেন, আর তিনি ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি পুরস্কার লাভ করেছিলেন। কেন এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছিল? কারণ আমরা জানি সাইকোলজি হলো একটা ওয়েস্টার্ন সাবজেক্ট, আর সেখানে ওয়েস্টার্ন কনসেপ্টেই ভর্তি। তো ইন্দ্র সেন প্রথম ওয়েস্টার্ন সাইকোলজিতে ইন্ডিয়ানদের কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টিগ্রাল সাইকোলজি। তো এই ইন্টিগ্রাল সাইকোলজিটা কি? সাইকোলজির প্রতি তার ইন্টারেস্ট জাগে ইয়ুংকে দেখে। ইয়ুং কে ছিলেন? ইয়ুং মেনলি ছিলেন কার্ল ইয়ুং। তিনি ছিলেন ফ্রয়েডের ফলোয়ার, নিও ফ্রয়েডিয়ান বলা হয়। তো ইন্দ্র সেন কার্ল ইয়ুংয়ের চিন্তাধারায় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, এবং হেগেল বলে একজন ছিলেন, তিনি ফিলোসফার ছিলেন, তার দর্শন চিন্তা দেখেও ইন্দ্র সেন বেশ প্রভাবিত হয়েছিলেন। আর ইন্দ্র সেন ঋষি অরবিন্দ এবং শ্রীমা এনাদের ভক্ত ছিলেন। ঋষি অরবিন্দ কে ছিলেন? ঋষি অরবিন্দ মেনলি ইন্টিগ্রাল যোগাকে প্রচলন করেছিলেন। যোগারই একটা কনসেপ্ট, যোগারই একটা ভাগ, যেখানে আমরা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে মেন্টাল এক্সারসাইজও করি। যোগাতে আমরা সেটাই করি, আমরা জানি। ঋষি অরবিন্দ ইন্টিগ্রাল যোগাকে প্রচলন করেছিলেন। ইন্দ্র সেন 1930 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তার যে সমস্ত রিসার্চ পেপার, যাবতীয় যা বই লেখা, সেখানে উনি ইন্টিগ্রাল সাইকোলজি এই কথাটা ব্যবহার করতেন। আরেকটা জিনিস মনে রাখবে, ইন্টিগ্রাল মানে হলো হোল। এই কথাটার অর্থ হলো হোল। হোল মানে পুরো। এরপরে যার ব্যাপারে জানবো তিনি হলেন ডক্টর গুনামুদিয়ান ডেভিড বোয়াজ। ইনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন সাইকোলজিতে। 1943 খ্রিস্টাব্দে ডেভিড বোয়াজ মেনলি GN রামাচন্দ্রন এবং নোবেল বিজয়ী বিজ্ঞানী স্যার CV রামন এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং মাদ্রাজ ইউনিভার্সিটিতে প্রথম মনোবিজ্ঞানের একটা বিভাগ স্থাপন করেছিলেন। আর মাদ্রাজ ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন, এবং 1948 খ্রিস্টাব্দে তিনি এই বিভাগের প্রধান হন, অর্থাৎ HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 1976-এ মাদ্রাজ বিশ্ববিদ্যালয় মনোবিদ্যার আরও কয়েকটি শাখা ইনি প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম হলো ক্রিমিনোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, অর্গানাইজেশনাল সাইকোলজি। এই সাইকোলজিগুলো কী বা এইগুলোতে কি পড়ানো হয় সেটা আমরা জানব। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের জার্নাল বলে একটি পত্রিকা ইনি চালু করেছিলেন। এরপরে যার ব্যাপারে পড়ব তিনি হলেন সুধীর কাক্কার। ইনি রিসেন্টলি মারা গেছেন 2024-এ। সুধীর কাক্কার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছিলেন এবং পিএইচডি করেছিলেন তিনি। 1971 খ্রিস্টাব্দে তিনি ফ্রয়েডের যে তত্ত্বগুলো ছিল সেগুলো পড়েছিলেন এবং সেখান থেকে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। আর মনোসমীক্ষণবাদের জন্য তিনি প্রশিক্ষণ লাভ করেছিলেন, পড়াশুনো করেছিলেন মনোসমীক্ষণবাদ নিয়ে, অর্থাৎ সাইকো অ্যানালিসিস নিয়ে। এবং তিনি এরপরে আরও বিভিন্ন জায়গায় পড়াতেন,
শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। ভারতবর্ষের ন্যাশনাল একাডেমি অফ সাইকোলজিতে তিনি ফেলো ছিলেন, অর্থাৎ রিসার্চ করতেন সেখানে, রিসার্চ ফেলো। তার গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হলো রহস্যবাদ এবং অতীন্দ্রিয়বাদ। পুরস্কারের মধ্যে তিনি তার পুরো জীবনে অনেক রিসার্চ পেপার লিখেছেন এবং অনেক পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পুরস্কারের নাম হলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিনার পুরস্কার পেয়েছিলেন, আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে বোয়ার পুরস্কার, আর জার্মানিতে মেনলি গোথে মেডেল এবং অর্ডার অফ মেরিট পুরস্কার তিনি পেয়েছিলেন। তার এই 3টে গ্রন্থ ভীষণভাবে ইম্পর্টেন্ট: দ্য ইনার ওয়ার্ল্ড, দ্য ইন্টিমেট রিলেশন এবং দ্য অ্যানালিস্ট অ্যান্ড মিস্টিক। এরপরে যিনি উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব আছেন তিনি হলেন দুর্গানন্দ সিনহা। ইনি একটি গ্রন্থ লিখেছিলেন, সাইকোলজি ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স। এই গ্রন্থতে তিনি মনোবিদ্যার বিকাশের 3টি পর্যায়ের কথা বলেছিলেন। আর ইনি মনে করতেন প্রথম পর্যায়ে যেটাকে উনি রেখেছিলেন, মনোবিদ্যার বিকাশ ঘটেছিল হচ্ছে স্বাধীনতা পর্যন্ত। এনার মতে 1947 অবধি সাইকোলজির ইন্ডিয়াতে বিকাশ ঘটেছিল, ইনি সেটা মনে করতেন। ইনি বিভিন্ন রিসার্চ করে দেখেছিলেন মেনলি। দ্বিতীয় পর্যায়ে ইনি মনে করেছিলেন 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সমস্ত মনোবিদরা ছিলেন তারা এই মনোবিদ্যার বিভিন্ন শাখাকে আরও বিস্তীর্ণ করেছিলেন। 1960 খ্রিস্টাব্দের পরের পর্যায়ে ইনি মনে করতেন ভারতবর্ষে মনোবিদ্যা বেশ অনেকটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এনার বায়োগ্রাফিতে বেশি কিছু পড়তে হবে না, শুধু এই গ্রন্থটার নাম মনে রেখো আর স্বাধীনতার পরের পর্যায়ে আগের পর্যায়ে নিয়ে তিনি যে মতামত করেছিলেন দুর্গানন্দ সিনহা, এটাকে মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা পড়ব মনোবিদ্যার শাখা অর্থাৎ ব্রাঞ্চেস অফ সাইকোলজি। প্রথমেই বলি এই শাখাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক বা বিশুদ্ধ মনোবিদ্যা, যেটাকে পিওর সাইকোলজি বলে, আর একটা হলো প্রয়োগমূলক মনোবিদ্যা, যেটাকে অ্যাপ্লাইড সাইকোলজি বলে। পিওর সাইকোলজি বা বিশুদ্ধ মনোবিদ্যায় আমরা কি কি পড়ব? একটা জিনিস মনে রাখবে, বিশুদ্ধ মনোবিদ্যাতে সমস্ত থিওরি পড়ানো হয়। যা কিছু থিওরি আমরা বিশুদ্ধ মনোবিদ্যাতে পড়ি, এটার কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হয় না। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কোথায় হয়? অ্যাপ্লাইড সাইকোলজিতে বা প্রয়োগমূলক মনোবিদ্যাতে। অর্থাৎ আমরা পিওর সাইকোলজিতে যা কিছু থিওরি পড়ি সেটাই আমরা অ্যাপ্লাইড সাইকোলজিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি বা তার অ্যাপ্লিকেশনগুলোকে পড়ি। বিশুদ্ধ মনোবিদ্যার মধ্যে কি কি পড়বে? প্রথম হলো সাধারণ মনোবিদ্যা। এগুলোর ইংলিশ নামগুলো দিয়ে মনে রাখবে, সেটা আরও সুবিধা হবে। বাংলাগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এমসিকিউতে বাংলা তোমরা যারা পড়ছো কোয়েশ্চেন কিন্তু বাংলাতেই আসবে। তো শুধু ইংলিশ শুধু বাংলা এইভাবে না মনে রেখে দুটোকেই সমানভাবে মনে রাখার চেষ্টা করবে। প্রথমে হলো সাধারণ মনোবিদ্যা, যেটা জেনারেল সাইকোলজি। এটা মেনলি কি সাইকোলজির একদম জেনারেল পার্ট অর্থাৎ বেসিক পার্টগুলো নিয়ে এখানে পড়াশোনা হয়, যেটা এখন তোমরা পড়ছো। সাইকোলজি কীভাবে এলো, কীভাবে তার বিকাশ ঘটলো, এই জিনিসগুলো আমরা জেনারেল সাইকোলজির মধ্যে পড়ি। এরপরে হচ্ছে অস্বাভাবিক মনোবিদ্যা, যেটা মেনলি অ্যাবনর্মাল সাইকোলজি। এখানে বিভিন্ন ডিসঅর্ডার্স নিয়ে পড়ি, বিভিন্ন মনোরোগ নিয়ে আমরা পড়াশোনা করি এই অস্বাভাবিক মনোবিদ্যাতে। সমাজ মনোবিদ্যা কি? সমাজ মনোবিদ্যা হলো ব্যক্তির সমাজের জন্য তাদের ব্যবহারে বা তাদের আচরণে কি কি পরিবর্তন আসছে এবং কেন আসছে ওই ব্যক্তিটার মধ্যে পরিবর্তন, এই জিনিসগুলো আমরা সমাজ মনোবিদ্যাতে স্টাডি করি। এরপরে পরীক্ষণমূলক মনোবিদ্যা, যেটা এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এখানে বিভিন্ন পরীক্ষা করা হয় সাইকোলজিরই, মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয়। এই সমস্ত জিনিসগুলো পরীক্ষণমূলক মনোবিদ্যাতে পড়ানো হয়। বিকাশমূলক মনোবিদ্যা, ডেভেলপমেন্টাল সাইকোলজি। প্রিন্যাটাল পিরিয়ড থেকে, অর্থাৎ একটা বাচ্চা যবে থেকে তার ভ্রূণটা তৈরি হচ্ছে তবে থেকে একদম মৃত্যুর আগে অবধি বিকাশমূলক মনোবিদ্যাতে একটা মানুষের আমরা বিকাশ নিয়ে পড়াশোনা করি, কোন কোন পর্যায়ে তার বিকাশ ঘটে শারীরিকভাবে এবং মানসিকভাবে। জ্ঞানমূলক মনোবিদ্যা, যেটা কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ সাইকোলজিতে মনে করা হয় হিউম্যান ব্রেন কম্পিউটারের মতো কাজ করে,
অর্থাৎ কম্পিউটারে যেমন ইনপুট দেওয়া হয়, মানুষদের ক্ষেত্রেও সেরকম বিভিন্ন উদ্দীপক তারা গ্রহণ করছে। যেমন কম্পিউটারে প্রসেস হয়, ঠিক তেমনভাবে মানব মস্তিষ্কেও বিভিন্ন উদ্দীপককে আমরা প্রসেস হতে দেখি। আর লাস্টলি কম্পিউটারে যেমন আউটপুট দেওয়া হয়, আমরাও সেরকম মেমোরিতে যা কিছু আছে সেটাকে আমরা মনে করে আউটপুট দেওয়ার চেষ্টা করি কম্পিউটারের মতো। তো জ্ঞানমূলক মনোবিদ্যায় আমরা মেমোরি, লার্নিং, কগনিটিভ পারসেপশন এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়াশুনো করি। এরপরে আসছে অ্যাপ্লাইড সাইকোলজি বা প্রয়োগমূলক মনোবিদ্যা। এখানের মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে চিকিৎসামূলক মনোবিদ্যা, ক্লিনিক্যাল সাইকোলজি। এখানে আমরা এই অ্যাবনর্মাল সাইকোলজিরই অ্যাপ্লিকেশনটা পড়ি। অ্যাবনর্মাল সাইকোলজিতে পড়ছি কিভাবে মনোরোগ হচ্ছে বা ডিসঅর্ডারগুলোর সম্বন্ধে, আর ক্লিনিক্যাল সাইকোলজিতে আমরা সেটারই চিকিৎসা করার চেষ্টা করছি। বিভিন্ন ট্রিটমেন্ট, থেরাপি প্রসিডিওর এই সমস্ত জিনিসপত্র ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়ানো হয়। শিক্ষামূলক মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি, এখানে মেনলি একটা এডুকেশন সেক্টরে কিভাবে সাইকোলজির বিভিন্ন টেকনিক ইউজ করে আরও পড়াশোনাটাকে এফেক্টিভ করতে পারবো, এই জিনিসটা শিক্ষামূলক মনোবিদ্যাতে পড়ানো হয়। শিল্প মনোবিদ্যা বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে কোনো একটা ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ি কাকে নেওয়া হবে এবং এমপ্লয়িদের মধ্যে একটা ভালো রিলেশনশিপ কিভাবে বজায় থাকবে, এই সমস্ত জিনিসগুলো শিল্প মনোবিদ্যাতে পড়ানো হয়। ক্রীড়া মনোবিদ্যা বা স্পোর্টস সাইকোলজি, কোনো স্পোর্টস পারসন তাকে কিভাবে মোটিভেটেড রাখা যায় কোনো ম্যাচের আগে, বিভিন্ন স্ট্র্যাটেজি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে ক্রীড়া মনোবিদরা কথা বলেন। সামরিক মনোবিদ্যা বা মিলিটারি সাইকোলজি, এখানে আর্মিদের সাথে ডিল করা হয়। রাজনৈতিক মনোবিদ্যা বা পলিটিক্যাল সাইকোলজি, এখানে রাজনীতিবিদদের সাথে বিভিন্ন মনোবিদরা কাজ করে। তারা মেনলি বিভিন্ন স্ট্র্যাটেজি বলে, কিভাবে তাদের দলটাকে আরও স্ট্রং করতে পারবে, কিভাবে একটা ভালো কমিউনিটি বিল্ড করতে পারবে, এই সমস্ত জিনিস। কালচারাল সাইকোলজি বা সাংস্কৃতিক মনোবিদ্যা, এটা বিভিন্ন জায়গার কালচার বা সংস্কৃতি নিয়ে কাজ করে। পরিবেশ মনোবিদ্যা বা এনভায়রনমেন্টাল সাইকোলজি, এখানে বিভিন্ন উপাদান যেমন হচ্ছে তাপমাত্রা, অত্যাধিক তাপমাত্রার ফলে মানুষের কি কি অসুবিধা দেখা যাচ্ছে মেন্টালি, এই রকম বিভিন্ন ওয়েদার রিলেটেড বা পরিবেশ রিলেটেড জিনিসপত্রর সাথে ডিল করে পরিবেশ মনোবিদ্যা। এই ভিডিওটার মাধ্যমে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তোমাদের যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন, অবশ্যই করবে। চ্যাপ্টার 2 এর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।